হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে পড়বো। এবং আর্থিক বাজার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেই বাজারে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। এখন এই যে আর্থিক বাজারটা আছে, এই আর্থিক বাজারের মানে হচ্ছে যে অনেক টাইপের আর্থিক বাজার আছে। যেমন শেয়ার বাজারও কিন্তু আর্থিক বাজার, আমরা জানি ওখানে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, সো ওটা আর্থিক বাজার। আমরা আবার জানি ব্যাংকগুলো কিন্তু আর্থিক বাজার, কারণ সেখানে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী আহ আর্থিক যে সম্পদগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করা হয়, সো ব্যাংকগুলোও কিন্তু আর্থিক বাজারের মধ্যে পড়ে। এরপর আমরা জানি বীমা যে প্রতিষ্ঠানগুলো আছে ওই বীমা প্রতিষ্ঠানগুলোও কিন্তু আর্থিক বাজার। এবং আমরা জানি ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ বা ক্ষুদ্র ঋণের যে বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, সেখানেও কিছু বিষয় আছে। সো এদেরকে যে নিয়ন্ত্রণ করবে, এদের গার্জিয়ান রয়েছে, বলা হচ্ছে বেসিক্যালি ওই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রক সংস্থা চারটা। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, একটা হচ্ছে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। এই চারটা নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে আজকে আমাদের ক্লাস আলোচনা করব আমরা। বলা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা সমূহ আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই সকল সংস্থা হলো নিয়ন্ত্রক সংস্থা। যেমন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের কার্যাবলী তদারকি করে। দ্যাট মিনস হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, বা আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে বলেছি যে পৃথিবীতে 193টা স্বাধীন রাষ্ট্র রয়েছে, তার মধ্যে আমরা একটা। এবং প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের একটা করে পতাকা এবং একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকা বাধ্যতামূলক। তো সেই আই তো দাঁত দৃষ্টিকোণ ভাঙে দিম সাইজ। সাগর, ইয়েস স্যার। রেকর্ডিংটা তোমার মাইক্রোফোনটা অন ছিল, হ্যাঁ, ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট করছে। সরি স্যার, আসলে বাইরে ছিলাম তো স্যার, এজন্য। তুমি বাইরে থাকো আর যেখানে থাকো, তোমার একটা সরি স্যার, বিহেভিয়ারের কারণের মধ্যে 20 থেকে 30 জন স্টুডেন্টের কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। সরি স্যার, এটা আমি দেখবো স্যার, আজকে দিয়ে যেটা হবে না স্যার। বলছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে দেখো প্রত্যেকটা দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে বা সেন্ট্রাল ব্যাংক থাকে। এবং আমাদের বাংলাদেশে ঠিক একইভাবে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক বলছি। বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের টোটাল বাংলাদেশে 10টা শাখা রয়েছে, মাথায় রাখবা 10টা শাখা নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়। মানে তার মধ্যে একটা শাখা আমাদের চট্টগ্রাম জেলায়, আমাদের খুব কাছাকাছি নিউ মার্কেটে অবস্থিত। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ কি। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্যান্য যতগুলো ব্যাংক আছে, আমি আবারও বলছি বাংলাদেশ ব্যাংক ছাড়া প্রায় 60+ ব্যাংক আছে বাংলাদেশে। 60+ ব্যাংক, শাখা বলি নাই, শাখা হাজার হাজার লাখ লাখ আছে। আমি শুধুমাত্র ব্যাংক বলছি 60+। এই 60+ ব্যাংকের তদারকি বলো, গার্ডিয়ান বলো, নিয়ন্ত্রণ বলো, বাংলাদেশ ব্যাংক করে থাকে। এরপরে আমরা যে শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করেছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের শেয়ারের ক্রয় বিক্রয় দেখতে পাচ্ছিলাম মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি বাজারে, ওই বাজারটাকে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করার জন্য একটা সংগঠন আছে যেটাকে বলা হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বীমা সেক্টরটা আমাদের দেশে অনেক বড় একটা সেক্টর। এই বীমা কোম্পানি, অনেকগুলো বীমা কোম্পানি বাংলাদেশে রয়েছে। এই বীমা কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের একজন গার্জিয়ান দরকার, তাদের সুখে দুঃখে যে পাশে এসে দাঁড়াবে ওই ধরনের একজন গার্জিয়ান দরকার। আর ওই গার্জিয়ানটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে ওটা আমাদের দেশে অনেক বড় একটা সেক্টর, এবং ওই সেক্টরটাকে নিয়ন্ত্রণ করার জন্য আছে ক্ষুদ্র ঋণ ও কর্তৃপক্ষ। তাহলে এই চারটা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে যারা আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে। চলে আসি প্রথমে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আমরা অনেক কিছু বলেছি, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করছে। এবং প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক মুদ্রা ব্যবস্থা প্রচলন করে। আমরা কি কেউ বলতে পারবো বাংলাদেশে বর্তমানে কয়টা কাগজের নোট রয়েছে? কাগজি নোট কয়টি কাগজি নোট রয়েছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত?
8টা, সরি স্যার 9টা। স্যার 8টা। আর কেউ? 9টা। আর কেউ? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। 9টা না? 9টা হয় সাইদুজ্জামান 1 টাকা দেখো নাই? স্যার। ওইটা তো কাগজি নোট তো 1 টাকা। 1 টাকার কাগজের 1 টাকার কাগজের নোট আছে হয়তো বা এখন প্রচলিত না অনেক স্যার, কমে গেছে। এখন নাই, আগে ছিল। প্রচলিত আগে না। ছিল, এখন কয়েন। এটা তো ব্যান করে নাই বাবা। প্রচলিত মানে কি? আমি তো ব্যান না করলে এটা 1 টাকাটাকে তো ব্যান করে নাই। হয়তোবা মার্কেটে কম আছে তো। মানে 1 টাকা নিয়ে গিয়ে তুমি যদি কাউকে দাও, ওটা চলবে তো। ওটাকে তো ব্যান করে নাই। হ্যাঁ তাই না? হ্যাঁ 10টা চলবে। কাগজের নোট মাথায় রাখবা। বাংলাদেশে বর্তমানে 10টা কাগজের নোট রয়েছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা দেশ কিন্তু তার যে নোটগুলো কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে। আমাদের দেশে এই যে মানে হচ্ছে নোটগুলো এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক তৈরি করে থাকে। হ্যাঁ? তাহলে একটা দেশের যখন টাকার অভাব তাহলে কি ইচ্ছামতো টাকা উৎপাদন করতে পারবে বা তৈরি করতে পারবে? না। এখানে কিছু নীতি না আছে। স্যার। এবং টাকাটা কিভাবে পরিচালিত হবে, কতটুকু তৈরি করব এবং টাকার মানটা কিভাবে বাড়াবো সেটার কিন্তু একটা বিষয় আছে। এই নীতিগুলো কিন্তু বাস্তবায়ন করে বাংলাদেশ ব্যাংক। এরপরে বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল লক্ষ্য হিসেবে সর্বজন স্বীকৃত। অর্থনৈতিক স্থিতিশীলতা এই জিনিসটা কি? বলা হচ্ছে মার্কেটে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে, মনে করো আমার ক্লাসে 30 জন স্টুডেন্ট থাকলে আমার ক্লাসটা স্মুথ হবে এবং ক্লাস নিতে ভালো লাগবে। এখন সেই জায়গায় যদি আমাকে যদি 60 জন বসাই দেওয়া হয় তাহলে কিন্তু মাত্রাতিরিক্ত। আবার সেই জায়গায় যদি আমাকে 5 জন বসাই দেওয়া হয় সেটাও কিন্তু ক্লাসটা আমি সুন্দর করে নিতে পারবো না, কারণ আমার স্টুডেন্ট স্বল্পতা। সো এই যে একটা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছে যে আপনাকে এমন ভাবে স্টুডেন্ট গুলো সেট করতে হবে যাতে 30-এর কাছাকাছি থাকে। দ্যাট মিনস মার্কেটে কি পরিমাণ টাকা থাকলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, কমও থাকতে পারবে না, বেশিও থাকতে পারবে না। টাকার পরিমাণ কমে গেলেও বলা হচ্ছে মুদ্রা সংকোচন। টাকার পরিমাণ যখন বেড়ে যায় এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। মাথায় রাখবা। টাকার পরিমাণ মার্কেটে যে পরিমাণ টাকা থাকার দরকার তার চেয়েও যখন কমে যাবে তখন কিন্তু তোমার এই জায়গায় একটা মানে হচ্ছে যে কি বলবো ঘাটতি দেখা দিবে। মানুষের হাতে টাকা থাকবে না। তখন কিন্তু মানুষ চুরি, রাহাজানি, ডাকাতি এগুলো বেড়ে যাবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। মানুষ খেতে পাবে না। তাহলে এটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। মুদ্রা কমে যাওয়া। আবার যখন টাকার পরিমাণ অ্যাভেইলেবল হয়ে যাবে তখন কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? টাকার মান কমে যাবে, মূল্য কমে যাবে। তোমার আমার বাবারা আমাদের বয়সে ওনাদের কাছে যখন 100 টাকা থাকতো, ওনাদের যেই একটা পাওয়ার থাকতো টাকা, 100 টাকার যে একটা পাওয়ার ওনাদের সময়, আমাদের কাছে কি আমরা সেইম 100 টাকা দিয়ে সেই পাওয়ার ফিল করি? কখনোই না। না ওনাদের স্যার। কাছে 100 টাকা থাকা মানে হচ্ছে ওনারা কোটিপতি তখনকার জন্য। আর আমার কাছে 100 টাকা মানে হচ্ছে আমি দরিদ্র। তাহলে দেখো সেইম টাকা মূল্য কমে গেল। একটা হচ্ছে আমার ক্লাসে 30 জন স্টুডেন্ট, ইটস কোয়ান্টিটি। দুইটা ওয়ার্ড, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, ডিফারেন্স বুঝতে হবে তোমাকে। একটা হচ্ছে আমার ক্লাসে 30 জন স্টুডেন্ট, দ্যাট মিনস দা কোয়ান্টিটি। আমার ক্লাসে 10 জন ভালো স্টুডেন্ট, দ্যাটস মিনস দা কোয়ালিটি, মান, মূল্য। তাহলে দেখো 10 টাকার বিগত 10 বছর আগে যে মূল্যটা ছিল আজকে 10 টাকার মূল্যটা কমে গেছে। 10 টাকার পরিমাণে কোনো পরিবর্তন আসে নাই, মানে কোয়ান্টিটি সেম। চেহারা এটা আমরা টাইম দিলেও মানে আমরা পরের অধ্যায়ে যখন অর্থের সময়মূল্য পড়তে যাব তখন আমরা একদম ঝালাই পড়বো সেটা দেখবা তখন। এখন আপাতত জেনে রাখো যখন টাকার পরিমাণ বেড়ে যায় মার্কেটে তখন টাকার মূল্য কমে যায়, আর সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া কিন্তু একটা দেশের জন্য ভালো লক্ষণ না। সো এটাকেও নিয়ন্ত্রণ করা বাংলাদেশ ব্যাংকের কাজ। অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হচ্ছে তোমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে বর্তমানে আমরা জিডিপি দিয়ে মেজার করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, যেটা রেট হচ্ছে বর্তমানে বাংলাদেশে এই বছর 5.24%। সো এটা যত বাড়বে তত দেশের উন্নয়ন ঘটবে। সো অ্যাজ আ ফাইন্যান্স স্টুডেন্ট আমি আবারও বলছি, ফাইন্যান্স
হচ্ছে ইন্টারন্যাশনাল সাবজেক্ট এবং এটা হচ্ছে সেরা স্টুডেন্টদের জন্য, ভালো স্টুডেন্টদের জন্য না। ভালো দ্যাট মিনস তোমরা সেরা স্টুডেন্ট বিধায় তোমাদেরকে ফাইন্যান্সটা পড়তে দেওয়া হয়েছে। ভালো স্টুডেন্ট আর সেরা স্টুডেন্টের মধ্যে পার্থক্য আছে, গুড অ্যান্ড বেস্ট দুটার মধ্যে পার্থক্য আছে। আই থিঙ্ক ইউ অল আর বেস্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। সো তোমাকে বিষয়গুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, ফাইন্যান্সের প্রত্যেকটা বিষয় যদি তুমি অনুধাবন করতে পারো তাহলে কিন্তু তুমি বেস্ট। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ফাইন্যান্সের বেসিক নলেজ পারফেক্ট হইতে হবে, বেসিক নলেজ পারফেক্ট হইতে হবে আমার ক্লাস, যাতে আমার ক্লাস থেকে ক্লাস করে গিয়ে তুমি বলতে পারো যে আমি ফাইন্যান্সের A+ পাই বা না পাই, যে ফাইন্যান্স স্যার আমি কিছু জানি, এই জিনিসটা আমার স্টুডেন্টে জানুক, এটা আমি চাই। সো তোমাকে যে ফাইন্যান্সে তুমি কিছু জানলে এমনিই তুমি A+ পাবে, A+ পাওয়ার জন্য পণ্ডিত হইতে হয় না, A+ পাওয়ার জন্য পণ্ডিত হইতে হয় না, সেটা তোমরা ক্লাস 9-10 A+ পেয়ে আসছো, তোমরা দেখছো তুমি A+ পেয়ে আসছো, কিন্তু আমি যখন তোমাকে ফার্স্ট ক্লাসে জিজ্ঞেস করছি অর্থায়ন কাকে বলে, কেউ আনসার দিতে পারো নাই, তাহলে ওই A+ এর দামটা কি? তাহলে আমাকে A+ও পেতে হবে, আমাকে নলেজেবলও হতে হবে, আমি যাতে কিছু শিখে যাইতে পারি কলেজ থেকে, আমি যাতে বিজয় স্যারের স্টুডেন্ট, আমি যাতে কিছু শিখে কলেজের বাইরে আমি ইউনিভার্সিটির জন্য রেডি হইতে পারি। তোমরা এখন থেকে থিঙ্কিং করবা যাতে তোমরা ইউনিভার্সিটির জন্য, নট, আমি আবারও বলছি, তোমার বাবার তোমার অনেক টাকা থাকতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের কখনো টার্গেট হইতে পারে না। তোমার যদি মেধার জোর থাকে তোমার অবশ্যই টার্গেট হওয়া উচিত পাবলিক ইউনিভার্সিটি। তুমি হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকার জোরে পড়তে পারবা, কিন্তু একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমার সামনে যেভাবে কনফিডেন্টলি কথা বলবে সেটা তুমি কোটি কোটি টাকা দিয়েও বলতে পারবা না। পড়াশোনা, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, পড়াশোনা করবা নিজের মেধার জোরে, পকেটের জোরে না। পকেটের জোরে ভালো চলাফেরা, ভালো খাওয়া দাওয়া করো, কিন্তু পড়াশোনা করবা নিজের মেধার জোরে। সো এমন কিছু করে যাও এই 2 বছর যাতে নিজেকে ভবিষ্যতে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারো, এই 2 বছরের জন্য নিজেকে নিজে থ্যাঙ্কস দিতে পারো যে আমি এই 2 বছর কাজে লাগাইছি এবং এই 2 বছরের জন্য আমি আজকে ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি আজকে চিটাগং ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো থ্যাঙ্কস ফর দ্য টাইম অফ কলেজ লাইফ, ওই 2 বছর আমি কাজে লাগাইছি। সো নিজেকে ওভাবে তৈরি করো, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রতিটা স্টুডেন্ট, ইচ এন্ড এভরি স্টুডেন্টকে বলছি, এখন থেকে সচেতন হও, নিজেদেরকে তৈরি করো, দিন শেষে তুমি যাতে উইনার থাকো। সো শুধু A+ এর জন্য কেউ পড়বা না, আমি আবারও বলছি A+ এমনিই আসবে, একদম লিখিত নাও, তুমি আমার সাথে কন্টিনিউ করো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এরপর হচ্ছে যে ক্লাসের কাজগুলো ঠিকমতো আমাকে প্রেজেন্ট করো, আমি লিখে দিব তোমার A+ এমনিই আসবে, ঠিক আছে? A+ এর এরকম 5টা সাবজেক্ট মানে ফিনান্সের 5 বার A+ পাইতে পারবা, এটা গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, কেন গ্যারান্টি দিচ্ছি? আমি ভালো পড়াই সেই জন্য না, তোমাদের উপর আমার কনফিডেন্ট আছে সেই জন্য। যখন কোন স্টুডেন্টের উপর কোন টিচারের কনফিডেন্ট থাকে তখন উনি বলতে পারে যে এই স্টুডেন্টটাকে দিয়ে আমি কিছু তৈরি করতে পারবো। তোমরা হয়তোবা বিগত 1-1.5 মাসে আমাকে সেটা প্রেজেন্ট করছো যে তোমাদেরকে দ্বারা আমি ভালো কিছু আশা করতে পারি, সেই জন্য আমি গ্যারান্টি ওয়ার্ডটা ইউজ করতে পারছি। এটা আমার ক্রেডিট না, এটা তোমাদের ক্রেডিট। তো আমি চাইবো সামনের সময়গুলো যাতে আমরা এইভাবে কনফিডেন্ট থাকতে পারি একজন আরেকজনের প্রতি। সো দেখো বলা হচ্ছে এই লক্ষ্য সমূহ অর্জন, ও আচ্ছা, যেটা বলছিলাম মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মানে হচ্ছে মার্কেটে টাকার পরিমাণ যখন বেড়ে যায় টাকার মূল্য তখন কমে যায়, পরিমাণ বেড়ে গেলে মূল্য কমে যায়। যখন তোমার কাছে অনেক বেশি টাকা থাকবে তখন টাকার মূল্য তোমার কাছে অনেক কমে যাবে, যেটা এখন আমাদের কাছে হয়। প্রচুর টাকা থাকার কারণে 5 টাকা 10 টাকা 2 টাকা, ভিখারিকে 2 টাকা দিলে ভিখারি আমাদের চেহারার দিকে আবার তাকায় যে কোন ভিখারি আমার টাকাটা দিল, তাই না? তাহলে টাকার মূল্যটা কি পরিমাণে চলে গেছে চিন্তা করে দেখ। বলা হচ্ছে এই লক্ষ্য সমূহ অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ ও সহায়তা সুনিশ্চিত করে। এই কারণে বাংলাদেশ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যাংক হিসেবেও চিহ্নিত করা হয়। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ ব্যাংককে মানে কেন্দ্রীয় ব্যাংককে
অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, কারণ অন্যান্য ব্যাংকের যেই ব্যাংকিং সহযোগিতা সেগুলো সব বাংলাদেশ ব্যাংক করে থাকে, সেই কারণে। এবার চলে আসছি আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে এসইসি বলি, এবং বর্তমানে এটাকে বিএসইসি বলা হয়। বিএসইসি মানে কি? এটার আগে একটা বাংলাদেশ ওয়ার্ড ইউজ করো, তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা যে শেয়ার মার্কেট পড়ে আসছি, ওই শেয়ার মার্কেটের কন্ট্রোলিং পাওয়ারটা এর কাছে থাকে। মানে শেয়ার মার্কেট মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এরা হচ্ছে ছেলে আর ইনি হচ্ছেন বাবা, এটা মাথায় রাখবা। দ্যাট মিনস শেয়ার মার্কেটের অভিভাবক হচ্ছেন বিএসইসি অথবা এসইসি। তো এটার একটা সাল আছে, এটা কোন সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? 1993 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এর পাশাপাশি একটা সাল আছে 1994 সাল। কি আইন এটা? 1994 সাল 1994 সাল কি আইন? আমার ছেলেগুলো কি ঘুমাচ্ছে নাকি? কেউ জানি না, বুঝি নাই। অংশীদারি আইন 1994 সালে। অংশীদার আইন 1932 সাল। কোম্পানি আইন, যৌথ মূলধনী কোম্পানি আইন 1994 সাল। আমি আরো তাড়াতাড়ি আনসারটা আশা করছিলাম। 1994 সাল হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আইন। সো দেখো, বলা হচ্ছে এই যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন হচ্ছে 1993 সাল, মাথায় রাখবা। বলা হচ্ছে 1947 সালে ক্যাপিটাল ইস্যু আইনের আওতায় গঠিত কন্ট্রোলার অব দ্য ক্যাপিটাল ইস্যু এর ফলে বর্তমানে এসইসি দেশের মূলধন ও শেয়ার বাজার পরিচালনা করছে। দ্যাট মিনস আগে 1947 সালে যেটা কন্ট্রোলার অব দ্য ক্যাপিটাল ইস্যু প্রতিষ্ঠান ছিল, সেটা বর্তমানে 1993 সালে এসে এসইসি হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের কার্যক্রম 5 সদস্য বিশিষ্ট এক কমিটি দ্বারা পরিচালিত হয়। এর একজন চেয়ারম্যান থাকে, 4 জন সদস্য থাকে, যা সরকার কর্তৃক নিয়োগ হয়। দ্যাট মিনস এর পরিচালনা পর্ষদ সরকার কর্তৃক নিয়োগকৃত। বিএসইসি বা এসইসি দেশের স্টক এক্সচেঞ্জ সমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। খুব ইম্পর্টেন্ট কথা, যে স্টক এক্সচেঞ্জ সমূহ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এদেরকে পরিচালনা করছে বিএসইসি বা এসইসি। এখানে একটু ফন্ট চেঞ্জ হয়েছে, ওই জন্য এরকম আসছে। নতুন কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে এই প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়। শেয়ার সিকিউরিটি বিক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্তকরণ ও তাদের কার্যাবলী এসইসি নিয়ন্ত্রণ করে। স্টক এক্সচেঞ্জে যে কোনো ধরনের নিয়ম বহির্ভূত লেনদেন ও জালিয়াতি বন্ধে ভূমিকা রাখে ও প্রয়োজনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। দ্যাট ইজ অভিভাবক যে কোনো ধরনের অনিয়ম দেখলেই তারা শাস্তি দিবে, কন্ট্রোল করবে, এটাই স্বাভাবিক। শেয়ার সিকিউরিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম মনিটরিং এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন প্রকাশ করে। বর্তমানে এটাকে বলা হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সো এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের যেই শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করছে। এরপরে চলে আসি আমরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যেটাকে আমরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি বলবো, সংক্ষেপে বলা হচ্ছে আইডিআরএ। তাহলে এই জিনিসটা কি? বলা হচ্ছে বাংলাদেশের যে বীমা ইন্ডাস্ট্রিটা আছে বা বীমা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের গার্জিয়ান হিসাবে এই আইডিআরএ কার্যক্রম পরিচালনা করে। কি কি করে? বাংলাদেশের বীমা ব্যবসায়ের তত্ত্বাবধান, উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত কর্তৃপক্ষ হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সো বীমা সম্পর্কিত যাবতীয় সবকিছু এই প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল, বা যদি জিজ্ঞেস করে এর আইন বা প্রতিষ্ঠাকাল কখন, এটা হচ্ছে লাস্ট পয়েন্টে দেখো 2010 সাল। 2010 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় এবং বীমা সম্পর্কিত যাবতীয় কন্ট্রোলিং, উন্নয়ন এবং তত্ত্বাবধান এই প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। এন্ড লাস্ট হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। বলা হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত কর্তৃপক্ষকে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ বলে। ক্ষুদ্র ঋণ বলতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃক দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান
সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত ঋণ সুবিধাকে বোঝায়। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 2006 সালে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। তাহলে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় 2006 সালে, মাথায় রাখবো। এখানের যেই বোর্ড অফ ডিরেক্টর তাকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরকার কর্তৃক মনোনীত 6 জন সরকারি কর্মকর্তা বা ব্যক্তি ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এর মাধ্যমে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষের কার্যাবলী পরিচালিত হয়। সো এটাই হচ্ছে আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে পড়লাম আমরা IBIDRA, যেটা হচ্ছে বীমা কোম্পানিকে প্রতিষ্ঠিত করছে বা এবং নিয়ন্ত্রিত করছে 2010 সাল। এর আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে BSCC বলা হচ্ছে, 1993 সাল। এর আগে পড়ছি আমরা বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করছে। সো এই হচ্ছে আমাদের আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা সমূহ 4টা। সো তোমরা এই পড়াটা বইয়ের থেকে পড়বা এবং তোমাদের যে খালেকুজ্জামানের বইটা আছে ওই বইয়ের মধ্যে এই বিষয়গুলো সুন্দর করে লেখা আছে। আমি তোমাদেরকে পৃষ্ঠা নাম্বারটা একটু বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 96 পৃষ্ঠা, সবাই আসো। 96 থেকে 97, 98, 99 পর্যন্ত দেখো ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করা আছে। সো এই টপিকটা তোমরা আগামী ক্লাসে অবশ্যই ভালো করে পড়ে আসবে, আমি কোয়েশ্চেন করব। আশা করে তোমরা বিষয়টা বুঝতে পারছো। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। তোমরা একটু ইয়া করো, কি বলে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। নিলয়, অ্যাটেন্ডেন্সটা নাও। 19 জন প্রেজেন্ট, ভেরি ব্যাড। প্রেজেন্ট থাকার কথা 25 জন মিনিমাম, প্রেজেন্ট হচ্ছে 19 জন। স্যার না নিলয়, নিলয় প্রত্যেকটা ক্লাসে এরকম নাকি আমার ক্লাসে এরকম স্যার? প্রত্যেক ক্লাসে নাই, ফাহাদ নিছিল। বুঝি নাই। আগের ক্লাসগুলো প্রেজেন্ট ফাহাদ নিছিল। ফাহাদ ছিল বলতেছো যে? বুঝি নাই আমি কথাটা তোমার। স্যার প্রত্যেক ক্লাসে এরকম 17, 18। ICT ক্লাসে মনে হয় 16 জন না 17 জন ছিল। জি স্যার। আচ্ছা যাই হোক, আমি সোজা কথা বলি ভাই, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার। আমি হয়তো ফ্যামিলির গার্জিয়ান তোমাদের। সো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবাই মিলে আমরা এগিয়ে যাব। ফ্যামিলি মেম্বার একজনও যদি সেখানের মধ্যে বিশৃঙ্খল করে তাহলে কিন্তু সবাই আমরা পিছিয়ে পড়ব। সবাই চেষ্টা করবা ডিসিপ্লিন হয়ে আগানোর জন্য, কমিটমেন্ট যাতে আমাদের ব্রেক না হয়, আমরা যাতে আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্যগুলো পালন করে আমাদের কাজগুলো করতে পারি। আর তোমার ভালোর জন্য তুমি পড়াশোনা করবা, তুমি তো আমার ভালোর জন্য পড়াশোনা করছো না। রেজাল্টটা যখন হবে, ফিনিশের পাশে যখন A+ থাকবে, তখন কিন্তু ওই রেজাল্টের উপরে আমার নাম লেখা থাকবে না, তোমার নাম লেখা থাকবে, এবং সারা জীবন তোমার নামই লেখা থাকবে এবং সেটা তুমিই ব্যবহার করবা। তুমি সর্বোচ্চ আমাকে একটা ফোন কল দিয়ে বলবা যে স্যার আমার A+ আসছে, আর ওটাই আমার প্রাপ্তি, এর চেয়েও বেশি কিছু দরকার নাই আমার। হ্যাঁ, তো একটা বিষয় বলি, পড়াশোনাটা নিজের জন্য করো, নিজের জন্য করো। আমি এগেইন বলছি, পড়াশোনাটা নিজের জন্য করো, কারো জন্য না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্যারদের জন্য না, শুধুমাত্র তোমার জন্য তুমি পড়াশোনা করবে। আর আশা করে আমরা এই কাজটা করব, যেহেতু এটা আমাদের প্রফেশন, অকুপেশন দুইটাই, পেশা আমাদের। ভালো থাকো, সুস্থ থাকো। আর নিলয় একটু মানে হচ্ছে যে সিরিয়াল মেনটেন করে লিখে দিবা আমাকে। ধন্যবাদ সবাইকে। জি স্যার। আর পরীক্ষা বরাবর 7টায় শুরু হবে, যা যা বলছি 7টায় শুরু হবে, 7:10 এমসিকিউ শেষ। 7:10 পরে কারোর খাতা পাইলে এমসিকিউ আমি যোগ করব না, আমি স্ট্রিক্টলি বলছি। অজুহাত বন্ধ। সেকেন্ড, ডাটা নিয়ে বসবা, ওয়াইফাই না, কারেন্ট চলে গেছে, এইসব কথাবার্তা আমি শুনবো না পরীক্ষার টাইমে। সেকেন্ড, জুমে অ্যাটেন্ড করবা, জুম লিংক দেওয়া হবে, জুমে অ্যাটেন্ড করবা, এবং প্রত্যেকের ভিডিও অন থাকতে হবে, ফ্রন্ট ভিডিওটা অন থাকতে হবে। ভিডিও অফ থাকবে,
আমি তোমার কিছুই বলবো না, আমি শুধুমাত্র তোমার নাম্বারটা ক্যান্সেল করে দিব। আমি জাস্ট তোমার ওখান থেকে আইডিটা নিয়ে তোমার খাতাটা ক্যান্সেল করে দিব। সোজা কথা বলে দিচ্ছি, আমি তোমাকে বলবো না যে সাইদুজ্জামান ভিডিও অন করো, ওলি ভিডিও অন করে, সাগর ভিডিও অন করো, কিছুই বলবো না। আমি জাস্ট হচ্ছে তোমার খাতাটা ক্যান্সেল করে দিব। ইনস্ট্রাকশন না মানলে পরীক্ষা দেওয়ার দরকার নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম পরীক্ষার স্যার। প্রিপারেশন নাও। এর মধ্যেও যদি কারো প্রথম অধ্যায়ের কোনো প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জারে জানাবা, আমি তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করবো পরীক্ষার আগে। ধন্যবাদ সবাই।